আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি জেলা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শর্মা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ১৩ দিনে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৭ শিশু। চিকিৎসাধীন রয়েছে অন্তত ৬৮ শিশু। অন্যদিকে মুন্সিগঞ্জে এই পর্যন্ত ৪৭ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামির প্রকোপ যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গত শনিবার রাত ১১টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ৬ মাস বয়সী শিশু নুরুন নবী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর আগে বিকেলে ময়মনসিংহ সদর উপজেলার ৭ মাস বয়সী শিশু লিওনের মৃত্যু হয়। শুধু মৃত্যুই নয়, হাসপাতালে বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যাও। বিভিন্ন জেলা থেকে আসা শিশুদের নিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। অতিরিক্ত ঠান্ডা নিউমোনিয়া হয়ে গেছে, আবার জ্বর ছাড়ে না, অতিরিক্ত জ্বর মাথাতে ছাড়ে না, ওখানে একটু ছাড়তাছে। জ্বর ঠান্ডা কাশি ছিল, তারপর লাল হয়ে শরীরে বের হয়েছে। বলতে আছি আজকে 5 দিন যাবত। চিকিৎসক বলছেন হাম অত্যন্ত ছোঁয়াচে ভাইরাস জনিত রোগ, যা হাঁচি কাশির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক শিশু নিউমোনিয়া, ডায়রিয়া ও অন্যান্য জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি মোকাবেলায় পৃথক কর্নার চালু করা হয়েছে এবং প্রয়োজনে আইসোলেশন ওয়ার্ড বাড়ানো হবে। রোগীর পরিমাণ আরো বৃদ্ধি হওয়ার কারণে আমরা এখন 8 তলায় একটি একেবারে সম্পূর্ণ আলাদা মিজেলস ডেডিকেটেড আইসোলেশন ইউনিট চালু করতেছে। আজকে বিকেল থেকে সেটা চালু হয়েছে এবং কালকে থেকে এটা পুরোদমে চলবে। অন্যদিকে মুন্সিগঞ্জে এখন পর্যন্ত হাম পজিটিভ ২৬ জন, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ জন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালটিতে বিশেষ আইসোলেশন কক্ষ ও আলাদা বেড প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন হামের টিকা গ্রহণ এবং সতর্কতাই পারে এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনতে। অবহেলা নয়, এখনই ব্যবস্থা, নইলে বাড়তে থাকবে মৃত্যুর সংখ্যা। লিওন আজাদ, আরটিভি। দর্শক, এই বিষয়ে আরও জানাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাম্মেল খোকন। খোকন, গেল ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে কতজন হাসপাতালে ভর্তি হচ্ছে, এই নিয়ে চিকিৎসকরা কি বলছেন জানাবেন। হ্যালো, তাহলে ১০ জন এই হামের শিশু কিন্তু ভর্তি হয়েছেন। অর্থাৎ এই পর্যন্ত কিন্তু এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৭৮ জন শিশু কিন্তু ভর্তি রয়েছে। ৭৮ জন শিশু ভর্তি রয়েছে। অর্থাৎ আমাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাডমিন শাখার যিনি প্রধান রয়েছেন মইনুল আহমেদ, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের, অর্থাৎ ১ মাস থেকে ১৮ বছর পর্যন্ত বয়সী রোগীদের জন্য কিন্তু এখানে ভেন্টিলেশন এবং আইসিইউর কিন্তু ব্যবস্থা নেই, যে কারণে এই রোগীদেরকে ঢাকায় প্রেরণ করতে হয় জরুরি ভিত্তিতে। এছাড়া আপনাকে যদি বলি যে ময়মনসিংহ এই মেডিকেল কলেজ হাসপাতাল কিন্তু এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আশেপাশে অনেক এই হামের রোগী কিন্তু ভর্তি রয়েছে। অর্থাৎ এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে এই চিকিৎসা ব্যবস্থা, সেটা নিয়ে কিন্তু বিশেষ করে এই বিভাগ দিনরাত কিন্তু এখানে ভিড় করেন। তারপরেও কিন্তু এখানে যে চাপ, সেই চাপটি কিন্তু সামলানোর জন্য কঠিন হয়ে পড়েছে। ইতিমধ্যে কিন্তু আমরা যে বিষয়টি জেনেছি যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন রোগী কিন্তু এই হামের আক্রান্ত হয়ে কিন্তু মৃত্যুবরণ করেছে। তো এখন পর্যন্ত কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে এবং যারা অভিভাবক রয়েছে তাদের মধ্যেও কিন্তু আতঙ্ক সৃষ্টি হয়েছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। এদিকে কুমিল্লায় হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। এরই মধ্যে ঢাকা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৩ শিশু।
জেলার সিভিল সার্জন ডাক্তার আলী নূর মোহাম্মদ বশির আহমেদ জানিয়েছেন, জেলার বিভিন্ন হাসপাতালে 21 জন শিশু হাম আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। তাদের জন্য বিশেষায়িত সেবা নিশ্চিত করতে আলাদা একটি ওয়ার্ড চালু করা হয়েছে বলেও জানান তিনি। গত 18 মার্চ থেকে এখন পর্যন্ত 25 জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে সকালে চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে কক্সবাজার থেকে আসা 10 মাসের শিশু সাফওয়ানের মৃত্যু হয়েছে। দেশের বিভিন্ন জেলায় জ্বালানি তেলে কৃত্রিম সংকটে বেড়ে চলেছে ক্রেতাদের ভোগান্তি। শুধু যান চালকরাই নন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তেল না পেয়ে বিপাকে পড়েছেন কৃষকরাও। ব্যাহত হচ্ছে কৃষিকাজ। তবে খোলা বাজারে অতিরিক্ত দামে মিলছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। পাম্পগুলোতে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন জেলায় নিয়োগ দেওয়া হয়েছে ট্যাগ অফিসার। কোথাও কোথাও মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন লামিয়া তানজিম মাহমুদ। চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে চালু করা হচ্ছে ফুয়েল কার্ড। নো ফুয়েল কার্ড, নো পেট্রোল অক্টেন নীতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। এদিকে কার্ড নিতে এসে অসুস্থ হয়ে মারা গেছেন একজন। এখন এই কার্ড অনুযায়ী যদি সঠিক সময়ে সঠিকভাবে আমরা তেল পাই তাহলে আমরা সন্তুষ্ট থাকবো। সরকারের এটা ভালো উদ্যোগ, এই উদ্যোগকে স্বাগত জানাই। চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রায় 25,000 লিটার, নড়াইলে 7,400 লিটার ডিজেল ও দিনাজপুরে ঘোড়াঘাটে 1,600 লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। ওজনে কম জ্বালানি তেল দেওয়ার অভিযোগে 80,000 টাকা ও টাঙ্গাইলে ভূঁইয়াপুরে কাগজপত্র দেখাতে না পারা ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার দায়ে তেল সরবরাহকারী প্রতিষ্ঠানকে 20,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তেল পাওয়া যাচ্ছে না, আমরা কি করবো? তেলের বাজার কম দেয়, 2,000 দেয়, 3,000 দেয়। তেল নেওয়ার জন্য আসলাম, এসে তো তেল পেলাম না, ঘুরে যাচ্ছি। জ্বালানি তেল সরবরাহ, মজুত ও বিক্রয় স্বচ্ছতা নিশ্চিত এবং অবৈধ পাচার ও চোরাচালান রোধে ফেনীতে 28 জন ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে প্রশাসন। ডিজেল ও পেট্রোল পাচ্ছে না ঝিনাইদহ, ঝালকাঠি ও জামালপুরের বকশীগঞ্জে কৃষকেরা। ট্রাক্টর, সেচ যন্ত্র, পাওয়ার পাম্প ও কীটনাশক দেওয়ার মেশিন চালাতে না পারায় ব্যাহত হচ্ছে কৃষিকাজ। সেচের অভাবে ফসলি জমি ফেটে চৌচির, মাদারীপুর ও ধামরাইয়ে। এইভাবে যদি তেল আমাদের ঘাটতি হয় তাহলে আমাদের ফসলের খুব ক্ষতি হবে। ধান খেতে আমাকে ফাইটা ভালো করছে, এখন আমাকে ধান খেতে আমরা পানি দিতে পারি না। পানি দিবার গেল পাম্পে আহি তেলের নিগে আমার ছিডিয়ালা হার আগে পাম্পে তেল থাকে না। জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলছে বান্দরবান প্রশাসন। তবে ফিলিং স্টেশনগুলোতে রয়েছে মোটর বাইকারদের দীর্ঘ লাইন। 2 দিন ধরে লালমনিরহাটে 27টি পাম্পে তেল দেওয়া বন্ধ। গাড়ির দীর্ঘ সারি পড়েছে লক্ষ্মীপুর, বরগুনা ও পাবনার ঈশ্বরদীতে। বন্ধ হয়ে গেছে বাস চলাচলও। দিনাজপুরে হিলের একমাত্র ফিলিং স্টেশনে সকাল থেকে মিলছে না তেল। মানিকগঞ্জ, পঞ্চগড় ও কুড়িগ্রামের ফিলিং স্টেশনে চলছে পেট্রোল অকটেন সংকট। ময়মনসিংহ, মাগুরা ও গাজীপুরে কালিয়াকৈরে তেল সরবরাহ নিয়ে উঠেছে নানা অভিযোগ। বাইরে তেল বিক্রির অভিযোগ অস্বীকার করেছে পাম্প কর্তৃপক্ষ। প্রশাসনের নাকের ডগায় এরকম যদি বন্ধ থাকে তাহলে অন্যান্য জায়গায় যেখানে অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন নাই তাহলে ওখানে কি অবস্থা হবে? পয়সা না দিয়ে আমাদের পাম্পে দিয়ে একটা মনিটরিং করা দরকার। আমাদের যে ভোগান্তিগুলো পোহাইতে হইতেছে, প্রতিদিন ভোগান্তি পোহাইতে হইতেছে। বরগুনা পাথরঘাটায় সাগর যেতে পারছে না মাছ ধরা ট্রলারগুলো। মধ্যরাত থেকে লাইন ধরে তেল আসার অপেক্ষা করতে দেখা যায় নোয়াখালী, বাগেরহাট, রংপুরে, পীরগঞ্জ ও মেহেরপুরের ক্রেতাদের। লামিয়া তানজিম মাহমুদ, RTV। দর্শক, জ্বালানি তেলের আরও খবর জানাতে নোয়াখালী থেকে গিয়াসউদ্দিন রনি ও রংপুরের পীরগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিনহাজুল ইসলাম মিলন। প্রথমে যাব নোয়াখালীর রনির কাছে। রনি, পাম্প থেকে পেট্রোল অকটেন সরবরাহ করা হয়, তার চাহিদার তুলনায় কত শতাংশ? এছাড়া সাধারণ মানুষের ভোগান্তির চিত্র সেখানে কেমন দেখছেন? ধন্যবাদ। যেমনটি জানাচ্ছিলেন, নোয়াখালীতে ঈদের পর থেকেই কিন্তু পেট্রোল এবং অকটেনের যেই চাহিদা সেটা কিন্তু মানুষ তাদের পর্যাপ্ত পাচ্ছে না। আমি একাধিক গ্রাহকের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে সকাল থেকেই তারা কিন্তু বিভিন্ন পেট্রোল পাম্পে এসেও তারা তেল পাচ্ছে না। জেলা প্রশাসকের সাথে আমি এ নিয়ে কথা বলেছি। জেলা প্রশাসক জানিয়েছেন যে সকাল 9টা থেকেই কিন্তু এই রাত 10টা পর্যন্তই জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে পেট্রোল এবং অকটেন দেওয়া হচ্ছে। এছাড়া আমরা স্থানীয়ভাবে খবর নিয়েছি যে জেলায় সর্বমোট 30টি পেট্রোল পাম্প রয়েছে। এর মধ্যে 3টি পেট্রোল পাম্পে সিএনজি দেওয়া হয়। এছাড়া 27টি পেট্রোল পাম্পে অকটেন এবং পেট্রোল তেল দেওয়া হয়। তবে
যে স্থানীয়দের অভিযোগ প্রায় পেট্রোল পাম্পে কিন্তু যে চাহিদা সে অনুযায়ী কিন্তু তেল পাচ্ছে না। এ নিয়ে আমি জেলা প্রশাসকের সাথে কথা বললে তিনি আমাকে জানান যে আজ 25,000 লিটার অকটেন আসার কথা রয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তেল সরবরাহ একেবারে স্বাভাবিক রাখতে মনিটরিং করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় মজুতদারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে এবং জরিমানা করা হয়েছে। ইতিমধ্যে একাধিক গ্রাহক জানিয়েছে যে যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করে মাঠ পর্যায়ে তারা কিন্তু তেলের জন্য ব্যাপক ভোগান্তি পোহাচ্ছে। জেলা পর্যায়ে কিছুটা স্বাভাবিক থাকলেও কিন্তু জেলার 8টি উপজেলার গ্রামগঞ্জে কিন্তু অকটেন এবং পেট্রোলের কিন্তু পর্যাপ্ত সরবরাহ নেই, সেখানে মানুষ খুব ভোগান্তি পোহাচ্ছে। পারিয়ে ছিল আমার কাছে নোয়াখালীর তেলের সংকট নিয়ে সর্বশেষ পরিস্থিতি। এখন আমরা চলে যাব আরেক সহকর্মী পীরগঞ্জের মিলনের কাছে। আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। যেমনটা আপনি জানাচ্ছিলেন, আমি এই মুহূর্তে আছি রংপুরের পীরগঞ্জ A1 ফিলিং স্টেশন নামে একটি তেল পাম্পে। আপনি যেমনটা জানাচ্ছিলেন, উত্তরাঞ্চলে কিন্তু বৈশ্বিক যে সংকট শুরু হয়েছে, জ্বালানি তেলের কিন্তু উত্তরাঞ্চলে সংকট শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে রংপুরের পীরগঞ্জের যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তীব্র পেট্রোল সংকট আসলে দেখা দিয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকে পেট্রোল পাম্পগুলোতে কিন্তু যারা বাইকার ছিল তারা কিন্তু একেবারে লম্বা লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু পেট্রোল সংগ্রহ জানিয়েছে যে তাদের চাহিদা অনুযায়ী পেট্রোল পাচ্ছে না। আমরা দেখেছি যে লাইনে দাঁড়িয়ে থেকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে অনেকেই কিন্তু ফিরত চলে গেছে। আমরা এখন যে পেট্রোল পাম্প রয়েছে সেখানে দেওয়া হয়েছে 300 টাকার করে পেট্রোল দেওয়া হয়েছে। এখানে আগেই কিন্তু এখানে মালিকের সঙ্গে কথা বলেছি। বিভিন্ন বাইক নিয়ে এখানে বাইক চালক যারা আছে তারা কিন্তু এসে কিন্তু তারা অপেক্ষা করছেন। তারা বাইক এসেছেন, এসে কিন্তু তাদের পেট্রোল বাইকে শেষ হয়ে গেছে, যে কারণে কিন্তু তারা বাইক নিয়ে এখান থেকে যেতেও পারছে না। এবং পাম্প মালিকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটা জানাচ্ছে যে ডিপো থেকে কিন্তু। ধন্যবাদ আপনাদের দুজনকে। দিনাজপুরের নবাবগঞ্জে চলতি মৌসুমে সেচ যন্ত্রের জ্বালানি তেল সংকট এবং বিদ্যুৎ খরচ কয়েক গুণ বেড়ে যাওয়ায় বাড়তি খরচের মুখে পড়েছেন কৃষকরা। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লাভ নিয়ে শঙ্কায় রয়েছেন অনেক কৃষক। অন্যদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি আর ঘন ঘন লোডশেডিংয়ে যখন বড় চাষ নেই দিশেহারা কৃষক, তখন নড়াইল সদর উপজেলায় আশার আলো দেখাচ্ছে সৌর বিদ্যুৎ চালিত সেচ পদ্ধতি। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। দিনাজপুরের নবাবগঞ্জের বিস্তীর্ণ মাঠের এই দৃশ্য যতটা মনোহর, কৃষকের অন্তরের হাহাকার ততটাই গভীর। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লাভ নিয়ে শঙ্কায় রয়েছে অনেক কৃষক। তারা বলছেন বিএডিসির প্রকল্পের পাম্পের পানি ব্যবহার করে জমিতে সেচ দিতে হচ্ছে, কিন্তু প্রতি বিঘা জমিতে সরকারি নির্ধারিত খরচের তুলনায় বেশি দিতে হচ্ছে। প্রতি বিঘায় প্রায় 2800 থেকে 3000 টাকা নেওয়া হচ্ছে এবং অন্যান্য পাতাগুলোতে মাত্র 1500 থেকে 1600 টাকা নেওয়া হচ্ছে। এইভাবে প্রতি বছর বৃদ্ধি যদি হয় এবং আমাদের কৃষির এই সব মিলাই দেখা যায় যে আমাদের লস সব দিক দিয়ে। অতিরিক্ত অর্থ আদায় করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপসহকারী প্রকৌশলীর। বিঘা প্রতি 1600 টাকা আর একর হচ্ছে আপনার 48 টাকা। এখন কেউ যদি বেশি টাকা নিয়ে থাকে, অভিযোগ কমিটি আছে, কমিটি তদন্ত করে সেটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অন্যদিকে নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মিতনা গ্রামের বিল, যেদিকে চোখ যায় শুধু সবুজ ধানের সমারোহ। তবে এই সবুজের পেছনের কারিগর কোনো প্রথাগত বিদ্যুৎ বা ডিজেল চালিত পাম্প নয়, বরং সূর্যের আলো। ডিজেল ও বিদ্যুতের বিকল্প এই প্রযুক্তিতে কম খরচে নিরবচ্ছিন্ন পানি পেয়ে খুশি স্থানীয় চাষিরা। কৃষি অফিস থেকে আমাদের এই যে সোলার প্যানেল দিয়েছে, অত্যন্ত সহজ জিনিস এবং খুব ভালো জিনিস, এত সুন্দর জিনিস যা আমাদের তেলের জন্য আর দৌড়দৌড়ি করা লাগে না। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, সৌর শক্তিকে কাজে লাগিয়ে সারা দেশে কৃষিতে আমূল পরিবর্তন আনা সম্ভব। বড় মৌসুমে বোরো ধান এবং বোরো ধান, পাট এবং সবজি সহ অন্যান্য ফসলের সেচ কার্যকে সহজভাবে এবং নিরবিচ্ছিন্ন চালানোর জন্য আমাদের সৌর বিদ্যুৎ চালিত যে সেচ ব্যবস্থা, এটা খুবই কার্যকরী ভূমিকা পালন করছে। প্রকৃতির এই অফুরন্ত শক্তি ব্যবহার করে কৃষিকে লাভজনক করতে দেশের প্রতিটি অঞ্চলে এমন উদ্যোগ গ্রহণের দাবি কৃষকদের। জ্বালানি নির্ভরতা কাটিয়ে কৃষি হয়ে উঠুক স্বনির্ভর। লিওন আজাদ, RTV।
একদিকে জ্বালানির সংকট, অপরদিকে সাগরে কাঙ্ক্ষিত মাছের দেখা পাচ্ছে না বরগুনার পাথরঘাটার জেলেরা। প্রতিনিয়ত ঋণের বোঝা বাড়ার অন্য পেশায় যুগছেন মৎস্যজীবীরা। মাছ না পেয়ে জেলেদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী আড়তদাররাও। এদিকে মাছ সংকটে পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্র থেকে কমেছে রাজস্ব আদায়। বরগুনার পাথরঘাটা থেকে তৌহিদুল ইসলাম শুভর তথ্যচিত্রে জানাচ্ছেন আব্দুল হামিদ। ভরা মৌসুমে ব্যবসায়ীদের হাঁকডাকে সরগরম থাকার কথা বরগুনার পাথরঘাটায় অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র। তবে সাগরে পর্যাপ্ত মাছের দেখা না মেলায় অবসর সময় পার করছেন এখানকার জেলে আর মৎস্য ব্যবসায়ীরা। বছর জুড়ে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় জেলেদের কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ। খরচের টাকা না ওঠায় প্রতিনিয়ত বাড়ছে ঋণের বোঝা। কোনো মাছ নাই, ট্রলারও মাছ পায় না। ঈদের পরে যে বোটগুলো গেছে এখন পর্যন্ত কোনো মাছ আসে নাই। অল্প কিছু হয় এই লোকাল মাছ, এমনি সমুদ্রের মাছটা আসেই না। গত বছরের তুলনায় অনেক কম, আগামী বছর আরো। জালিয়া গাঙ্গে যাইতে পারে না আবহাওয়ার কারণে, এই জন্য মাছ সংকট। সিজন তো সামনে, এখন সিজন সামনে আরম্ভ হইলে হয়তো মাছ হইতে পারে। 20টি মাছ দেখা দিতে এতদিন ছিলই না। বৈরী আবহাওয়া ও অভয়ারণ্য পরিবর্তনের কারণে মাছের সংকট হতে পারে বলে মনে করছেন পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের এই কর্মকর্তা। বর্তমানে বৈরী আবহাওয়া চলছে, তো এই সময় আসলে বুট নিয়ে সাগরে যাওয়াটা অনেক রিস্ক। আগের তুলনায় এখন অন্য যে সামুদ্রিক মাছগুলো সেগুলো কম ধরা পড়ছে। এর একটা কারণ হচ্ছে মাছের যে অভয়ারণ্য সেটা হয়তো বা চেঞ্জ হয়ে গেছে। লোকসান পুষিয়ে নিতে জেলেদের সরকারি সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি সাগরের মাছ সংকটের কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি পাথরঘাটার মৎস্যজীবী ও ব্যবসায়ীদের। আব্দুল হামিদ, RTV। নারায়ণগঞ্জের বন্দরে শিশু আরাফাত হত্যা মামলায় মোহাম্মদ রিপন নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে 2 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন। নোয়াখালীর কোম্পানিগঞ্জে এক গৃহবধূকে হত্যার দায়ে স্বামী গোলাম সরওয়ারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই জেলার বেগমগঞ্জের এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় বরকতুল্লাহ নামে এক যুবককে 7 বছরের সশ্রম কারাদণ্ড ও 20,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ফার্মেসিতে অবৈধভাবে প্যাথেডিন রাখার দায়ে আবু সাইদ নামে এক ওষুধ ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। নওগাঁয় গ্যারেজে থাকা বাসের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে শহরের বাইপাস বারুনকান্দির মোড়ে থেকে বাসের হেলপার জাহিদ ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। মুন্সিগঞ্জের শ্রীনগরে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের 43 ঘণ্টা পর আরাফাত নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে পদ্মা সেতুর 4 নম্বর পিলারের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গোপালগঞ্জের ধান খেতে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। জামালপুর সদর উপজেলার নান্দিনা লক্ষ্মীচর ব্রহ্মপুত্র নদের উপর নির্মাণাধীন সেতুর জন্য অধিগ্রহণকৃত জমি থেকে অবৈধ স্থাপনা অপসারণের অভিযান চালিয়েছে প্রশাসন। দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার তানভীর হায়দারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। সে সময় সেনাবাহিনী ও পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদের পর সেতুর নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে। ঝালকাঠির রাজপুরে প্রায় অর্ধ কোটি টাকায় নির্মিত ব্রিজ হেলে পড়েছে হস্তান্তরের আগেই। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। গত বছর ডিসেম্বরে নির্মাণ কাজ শুরুর এক পর্যায়ে ব্রিজটি ভেঙে পড়ে। দ্বিতীয় দফায় ব্রিজের কাজ সম্পন্ন করলেও তা হেলে পড়ে। ঝালকাঠি প্রতিনিধি জহিরুল ইসলাম জলিলের তথ্যচিত্রে জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। দেবে গিয়ে হেলে পড়েছে ঝালকাঠির রাজাপুরের সাঙ্গুর গোপালপুর সংযোগ সড়কের 42 লাখ টাকা ব্যয় নির্মিত ব্রিজটি। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। এর আগে নির্মাণ কাজ চলাকালে ধসে পড়ে ব্রিজটির একাংশ। নতুন করে নির্মাণের প্রতিশ্রুতি দেয় ঠিকাদারের লোকজন এবং স্থানীয় LGED কর্তৃপক্ষ। তবে কাজ শেষ হওয়ার মাত্র 15 দিন না যেতেই আবারও একাংশ দেবে গিয়ে পুরো কাঠামো একদিকে হেলে পড়েছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার এবং তদারকির চরম অবহেলা সহ স্থানীয়রা প্রশ্ন তোলেন পুরো প্রকল্প নিয়ে। এছাড়াও অভিযোগ তোলেন প্রভাবশালীদের ছত্রছায়া নিয়ে। 15 দিনের মধ্যে বৃষ্টি ডাববে গেছে, ভেঙে গেছে। এখানে কাজের মান অবশ্যই খারাপ হয়েছে। এরপর এখানে দক্ষ লোকও মনে হয় ছিল না এর পেছনে যারা কাজ করাইছে।
এজকার ব্রিজ করে, এটাই আমরা কই যে কি করেন, কয় খারাপ হবে না, আমরা আসি না খারাপ হইলে। এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এলজিইডির উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার। দপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী জানান, ধসে পড়ার ব্যাপারে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে কাজ শেষ হওয়ার পরের বিষয়ে তিনি এখনও অবগত নন। আমাদেরকে লিখিতভাবে কোনো জানানো হয় নাই এবং এখন জানলাম। বিষয়টা আমরা সরজমিনে পরিদর্শন করে যদি এই ধরনের কোনো কিছু হয়ে থাকে আমরা কারিগরি সহায়তার জন্য আমরা ব্রিজটি পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সরকার পতনের পর প্রতিষ্ঠানটির ঠিকাদার পালিয়ে গেলে কোন প্রক্রিয়ার নতুন ঠিকাদার নিয়োগ করে কাজটি বাস্তবায়ন করেছে তা প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তিনি প্রথমে নাকি আমি যেটা স্থানীয়দের বরাত দিয়ে জেনেছি। লামিয়া তানজিন মাহমুদ, RTV। 6 মাস ধরে ভেঙে পড়ে আছে পঞ্চগড় সদরের মামা ভাগ্নে খালের ওপর নির্মিত একটি সেতু। বন্ধ হয়ে আছে পণ্য পরিবহন ও যানবাহন চলাচল। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সেতুটির ওপর নির্ভরশীল হাজারো মানুষ। দীর্ঘদিনও সেতুটি সংস্কারের উদ্যোগ না নেয় ক্ষুব্ধ এলাকাবাসী। পঞ্চগড় প্রতিনিধি মোহাম্মদ হারুনুর রশিদের তথ্যচিত্রে জানাচ্ছেন সুলাইমান কবির। প্রবল বর্ষণ আর স্রোতের তোড়ে 2025 সালের 13 আগস্ট দেবে যায় পঞ্চগড় সদরের কাজলদিঘি ইউনিয়নের মামা ভাগিনা খালের ওপর নির্মিত স্লুইস গেট সেতুটি। বন্ধ হয়ে যায় দুপাড়ের হাজারো মানুষের স্বাভাবিক চলাচল। 6 মাস পেরিয়ে গেলেও সেতুটি সংস্কার বা নতুন সেতু নির্মাণের কোনো উদ্যোগ নেয়নি জেলা এলজিইডি কর্তৃপক্ষ। ফলে দীর্ঘদিন যাবৎ বন্ধ হয়ে আছে পণ্য পরিবহন, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সের মতো জরুরি সেবা। এতে চলাচলে দুর্ভোগ সহ নানা সমস্যা পোহাচ্ছেন স্থানীয় যুগিপাড়া, বড়দহ, কুচিয়া মোড় সহ 9 গ্রামের মানুষ। বর্ষাকালে এমন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার 2 সাইড এবং ব্রিজটা 2 সাইডে 4টা দোকান সহ সব ভাঙে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। হসপিটালে গেলে যে 2, 4, 5 কিলো 10 কিলো ঘুরে যাইতে হয় আমাদের। স্কুলের ছাত্ররা যায়, টেকনিক্যাল স্কুলের, তারপর তালমা স্কুলের ছাত্ররা যায়, কিন্তু এই ব্রিজটা যে কাজ না করার কারণে অনেক প্রবলেম হচ্ছে। কি ভোগান্তিতে পড়ছে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। মানুষ যদি জানতো তাহলে আরো আগে এখানে পদক্ষেপ নিত। জনদুর্ভোগ লাঘবে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা স্থানীয় সরকার বিভাগ। পুনর্নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর জানিয়েছি এবং প্রকল্প পরিচালক স্যার এসেছিলেন, সরেজমিনে পরিদর্শন করে গেছেন। তো আমরা আশা করতেছি যে দ্রুত অনুমোদন হলে আমরা দরপত্র আহ্বান করে নির্মাণ কাজ শুরু করব। শুধু আশ্বাসে সীমাবদ্ধ না থেকে দ্রুত নতুন ব্রিজ নির্মাণ করবে সরকার, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। সুলাইমান কবির, RTV। জামালপুরের দেওয়ানগঞ্জে খালকে রাস্তা দেখিয়ে প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। কোনো কাজ না করেই হাতিয়ে নেওয়া হয়েছে প্রায় 3.5 লাখ টাকা মূল্যের বরাদ্দের কম। তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দাবি, প্রকল্পের কাজ দেখে বিল দেওয়া হয়েছে। অপরদিকে ঘুষ না দেয় কাজ করেও বিল না পাওয়ার অভিযোগ করেছেন এক নারী ইউপি সদস্যের। জামালপুরের বকশীগঞ্জ প্রতিনিধি GM ফাতিউল হাফিজ বাবুর তথ্যচিত্রে জানাচ্ছেন সাকিব আল হাসান। একসময়ের স্রোতধর এই খালটি শুষ্ক মৌসুমে পরিণত হয় স্থানীয়দের পায়ে হেঁটে চলার রাস্তা। সেই খালকেই রাস্তা দেখিয়ে সংস্কারের নামে প্রকল্প পাশ করা হয়েছে। কোনো কাজ না করেই তুলে নেওয়া হয়েছে প্রায় 3.5 লাখ টাকা মূল্যের বরাদ্দের গম। 2024-25 অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির অধীন কাজের বিনিময়ে খাদ্য প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কারের নামে বরাদ্দ দেওয়া হয় প্রায় 7.5 মেট্রিক টন গম। স্থানীয়রা বলছেন, কোনো জরিপ ছাড়াই অনুমোদন করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। 2024-25 সনে একটা কাবিখা বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এই জায়গায় 1 পয়সা মাটিও পড়ে নাই। এখন পর্যন্ত দেখি নাই যে আমাদের এখানে 1 পয়সা মাটি ফেলানো হয়েছে। প্রকল্পের কাজ হয়েছে বলে দাবি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার। আমরা পরিদর্শন করে গবেষণা করে অর্থ ছাড় দিয়েছি এবং সেগুলো পাটা দোয়া পাড়া সাতারণ বাড়ি থেকে যে প্রকল্পটি ছিল এটাও কাজটা আমরা সম্পন্ন করেছি। সম্পূর্ণ করে আমরা অনিয়মের বিষয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই বিষয়ে সংশ্লিষ্ট যে ইউনিয়নের যে চেয়ারম্যান মহোদয় আছেন তার সঙ্গে কথা বললাম, উনি জানালেন যে বিষয়ে কাজ করেছেন। তো এটি আমি যে বিষয়টি খতিয়ে দেখব সরেজমিনে যেটি কাজ হয়েছে কিনা। এদিকে কাজ করেও বিল না পাওয়ার অভিযোগ এক নারী ইউপি সদস্যের।
চাওয়া হচ্ছে ঘুষ। আমার কাজ কমপ্লিট হয়েছে, আমি বিল চাইতে গেলে আমার বিল দেয় না। যারা না কাজ করছে তাদের বিল দিয়ে দিচ্ছে। আমি কাজ করেও আমি বিল পাইতেছি না। বিল চাইতে গেলে আমার কাছে 50,000 টাকা সে ঘুষ চায় সোহেল। জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে গ্রামীণ উন্নয়ন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে বলে মনে করেন সচেতন মহল। সাকিব আল হাসান, RTV। দিগন্তজোড়া মাঠে সাদা ফুলের সমাহার। ফরিদপুর জেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে দোল খাচ্ছে কালো সোনা খ্যাত পেঁয়াজের কদম। এবছর প্রায় 550 কোটি টাকার পেঁয়াজ বীজ উৎপাদনের আশা করছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের প্রত্যাশা কৃষি বিভাগের। ফরিদপুর প্রতিনিধি জাকির হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন লামিয়া তানজির মাহমুদ। ফরিদপুর যেন নকশি কাঁথার সে সাদা চাদর, যেখানে পেঁয়াজের বীজগুলো হয়ে উঠেছে শৈল্পিক কারুকার্য। সারি সারি পেঁয়াজের কদমগুলি পরিচিত কালো সোনা হিসেবে। দেশের উৎপাদিত পেঁয়াজ বীজের প্রায় 70% বীজ উৎপাদন হয় ফরিদপুরে। এবছর প্রায় 550 কোটি টাকার বীজ উৎপাদনের আশা করছেন কৃষকেরা। খামারে বীজ পরাগায়ন পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন পুরুষ ও মহিলা। তবে মৌমাছির অভাবে এবছর হাত দিয়ে পরাগায়ন করায় বৃদ্ধি পেয়েছে কৃষকের খরচ। আমাদের দেশে যে পেঁয়াজের বীজের যে ঘাটতি, এইটার লক্ষ্যে আমরা কাজ করতেছি, আমাদের বাহিরে থেকে যেন আনতে না হয়। এই বছরে যে শিলাবৃষ্টিতে বেশি সারা বাংলাদেশে অনেক জায়গায় ক্ষতি হয়েছে, কিন্তু আমাদের ফরিদপুরে কোনো ক্ষতি হয় নাই এবং আলহামদুলিল্লাহ এই বছরে আমরা ভালো আশা করতেছি এবং যদি ঠিকমতো ঘরে তুলতে পারি, আবহাওয়া অনুকূলে থাকে, এবছর আমরা লাভবান হব। কৃষি বিভাগ জানিয়েছে এবছর ফরিদপুরে 1850 হেক্টর জমির লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে প্রায় 1865 হেক্টর জমিতে। আমরা পরামর্শ দিচ্ছি যে হ্যান্ড পলিনেশনের মাধ্যমে পরাগায়ন করানোর জন্য, এবং কৃষকরা সেই হ্যান্ড পলিনেশন করছে এবং যার ফলে বীজের যে গুণগত মান, এই গুণগত মান বৃদ্ধি পাবে। প্রায় 550 কোটি টাকার কালো সোনার উৎপাদন সফল হলে দেশের অর্থনীতিতে বড় ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। লামিয়া তানজির মাহমুদ, RTV। লিবিয়া থেকে সাগরপথে গ্রিস যাওয়ার পথে সুনামগঞ্জের 12 যুবকের মৃত্যুর ঘটনায় 9 মানব পাচারকারীর বিরুদ্ধে পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে জেলার দিরাই থানার 4 মানব পাচারকের নামে মামলা করেন নিহত সুহানুর রহমানের বাবা সালিকুর রহমান। অন্যদিকে জগন্নাথপুর থানায় 5 জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহত আমিনুর রহমানের বাবা হাবিবুর রহমান। তদন্তের স্বার্থে আসামিদের নাম পরিচয় জানায়নি পুলিশ। গত 21 মার্চ ভূমধ্যসাগরে 22 জন অভিবাসীর মৃত্যু হয়, যেখানে 18 জনই বাংলাদেশের নাগরিক। দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন সুলাইমান কবির। রংপুরের পীরগঞ্জে সড়কে শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন যানবাহনের কাগজপত্র, চালকদের ড্রাইভিং লাইসেন্স সহ প্রয়োজনীয় বিষয় তদারকি করা হয়। কক্সবাজারের টেকনাফ থেকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা অবস্থায় 7 জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড। যশোরের আমড়াখালীর চেকপোস্টে টাস্কফোর্সের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য আটক করা হয়েছে। বগুড়া সারিয়াকান্দিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সহ বিভিন্ন অপরাধ দমনে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল নগরীর LHD ঘাট কলোনির অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। গাজীপুর শহরের চিলাই খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। ফরিদপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মেহেরপুরে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আর এটা ছিল আমাদের প্রজেক্টের কি মূল লক্ষ্য। সুলাইমান কবির, RTV।